বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে সড়কে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ। মালবাহী লরির দীর্ঘ জট। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিসার্চ সাইট। ইভিএম পাঞ্চে বাধ্যকতায় ভোগান্তির সংখ্যা যাত্রীদের, জটিলতা কাটলে সময় বাঁচার আশা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে লবিস্ট ফার্ম নিয়োগের তাগিদ। সমন্বিত উদ্যোগে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের, বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। এক যুগে দারিদ্র্যের হার কমলেও ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ। প্রতিবেদন বিশ্ব ব্যাংকের। টেকসই উন্নয়নে প্রবাসী আয়, কৃষি ও কর্মসংস্থানে জোর দেওয়ার পরামর্শ। এবং মশলার বাজারে মূল্যবৃদ্ধির ঝাঁজ। বছর ব্যবধানে দারুচিনি, এলাচ, লবঙ্গের দাম বেড়েছে ৩৫%। টিসিবির পরিসংখ্যান। কমতির দিকে পেঁয়াজ, রসুন, আদা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই বন্দর বাণিজ্যের খবর। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের ৩টি প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর মাইলের মাথা, টোল প্লাজা, গেট ও বড়পোল এলাকায় জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান। এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। অভিযোগ করেন বন্দরের মতো স্থাপনাগুলো বিদেশিদের দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। এদিকে অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের ৩টি প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঐক্য পরিষদ এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন খন্ড খন্ড মিছিল এসে অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি তারা জানাচ্ছেন চট্টগ্রাম বন্দরে যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা লাভজনক প্রতিষ্ঠান। লাভজনক হওয়ার পরও কেন বিদেশিদের হাতে ইজারা দেওয়া হবে সে প্রশ্ন তারা তুলেছেন। এর বাইরে লালদিয়া চর এবং পানগাঁও যে টার্মিনাল ইতিমধ্যে ইজারা দেওয়া হয়েছে তাও যেন বাতিল করা হয় সেই দাবি কিন্তু নেতৃবৃন্দ এখানে যারা আছেন তারা করছেন এবং বলছেন যে চট্টগ্রাম বন্দরের এই যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু সবই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে জাতীয় যে অর্থনীতি কিংবা নিরাপত্তা সেগুলো হুমকির মধ্যে পড়বে, এমনটাই দাবি কিন্তু করছেন এখানে যারা শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ আছেন তারা। অবরোধ কর্মসূচির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্দর অভিমুখী যে ধরনের যে ট্রাক কাভার্ড গুলো আছে সেই ট্রাক কাভার্ড গুলো কিন্তু দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং যারা পুলিশ আছেন তারা ইতিমধ্যে কিন্তু তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করেছেন দ্রুত অবরোধ কর্মসূচি শেষ করার জন্য। কিন্তু নেতৃবৃন্দ বলছেন যে এই যে সিদ্ধান্ত ইজারা তা বাতিল না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। উন্নত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট সমাধান কিংবা সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করে অনেক দেশ। এক্ষেত্রে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কারবারে একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের পরামর্শ, লবিস্ট নিয়োগে সমন্বিতভাবে কাজ করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। এছাড়া কার্যকর ভূমিকা রাখতে হবে দূতাবাসগুলোকেও। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আবদুল্লাহর রিপোর্ট। কনসাল্টিং ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত
এটার ব্যাপারে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হয়, ইভেন ঋণ আনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে লবিং করতে হয়। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কার যে মানে মডেলটা আছে ওটা যদি ফলো করে তাহলে এটা মনে হয় না ঠিক হবে। কখনো রাজনৈতিক সংকট উত্তরণ কিংবা সরকারের সমর্থনে বিশ্ব পরাশক্তি মার্কিন মূল্যকে নানাভাবে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশ। আবার দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে সংযুক্ত করতে হয় লবিস্ট ফার্মকে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ঋণ প্রাপ্তির বাড়তি গতি আনতে বিদেশি ফার্ম নিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বৈশ্বিক নানা সংকটে আশ্বাসের বাণী অনেক সময় থমকে যায় বাস্তবে। তাই স্বল্পমেয়াদে অন্তর্বর্তী সরকার ও দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে সমৃদ্ধ বিনিয়োগ খাত, ব্যবসায়িক সুবিধার রীতিনীতি ট্রাম্প প্রশাসন ও মার্কিন ব্যবসায়ীদের মাঝে বিশদভাবে উপস্থাপন জরুরি বলছেন তারা। বাংলাদেশের এখন যে আপনার বিশেষ করে যে আর্থিক খাতে যে একটা বিপর্যয়ের মধ্যে আছে, এই থেকে মানে আপনার কনসালটেন্ট ফার্ম এবং কনসালটেন্ট ছাড়া যারা টেস্টেড আপনার কাজ করেছে, আই থিঙ্ক এটা পারবে না। এই ধরনের সিচুয়েশনে যারা অন্যান্য দেশগুলিকে সাহায্য করেছে সেরকম এক্সপার্টদেরকে নিয়ে কাজ করতে পারলেই বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেরকম মানে আপনার করা আর কি, মানে উন্নয়ন পরামর্শক দ্বারা কাজগুলি করা। বিশ্ববাজার বাণিজ্যিক উন্নয়ন নির্ভর করে নীতি কৌশল ও দুদেশের ভারসাম্যপূর্ণ সহযোগিতায়। বাংলাদেশও যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে লবিস্ট নিয়োগে যৌথ পদক্ষেপ নিতে পারে বলছেন অর্থনীতিবিদরা। ওখানে লবিস্টরা যারা, এটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন ঠিক করবে, তারা ঠিক করে আমাদের বাংলাদেশের জন্য পক্ষ হইয়া সে অনেকটা ওকালতি করবে। আমাদের বিভিন্ন গভর্নমেন্টেই স্পন্সার যে ইয়েগুলো আছে, যেমন আমাদের যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এরা আপনার করতে পারে, কিন্তু তারা সহ কেন্দ্রীয় ব্যাংক সহ এটা সমন্বিতভাবে অর্থ মন্ত্রণালয়ের, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, এই তিনজন একসাথে হইয়া ঠিক করা উচিত। ব্যবসা বাড়াতে দূতাবাসগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের। সব এম্বাসিতে আমাদের যে কমার্শিয়াল অ্যাটাচিগুলো আছে, এদেরকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা প্রতি মাসে একবার তাদের সাথে মিটিং করা উচিত। এখন তো অনলাইনে মিটিং করতে পারে। আমেরিকান অ্যাম্বাসেডার যেরকম বাংলাদেশে সরকার মতন ঘুরে, মানে সব এম্বাসিগুলো আমাদের এখানে যারা আছে তারা কিন্তু তাদের দেশের বাণিজ্যের জন্য বিভিন্ন অফিসে টুলের মধ্যে যায় পর্যন্ত বসে থাকে, তবুও তার কাজ আদায় করে আনে সে। আমাদের অ্যাম্বাসেডাররা যায় সৈয়দ বংশের লোকের মতন ওখানে বসে থাকে। এটা হলে হবে না তো, এবং আপনাকে ওই ফিল্ডে যেতে হবে। বিশ্ব বাণিজ্য বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারে রফতানি বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি, কর কাঠামো সহজীকরণ, ব্যবসা বান্ধব বাণিজ্য নীতি, অভ্যন্তরীণ পরিবেশ স্বাভাবিক রাখায় গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রেস কনসাল্টিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক পরামর্শক ফুয়াদ এম খালিদ হোসেন। জনাব খালিদ, এ সময়ের বাণিজ্য আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা যে প্রতিবেদনটি আসলে দেখছিলাম লবিস্ট নিয়োগের, শুরুতে যদি ছোট করে জানতে চাই যে লবিস্ট নিয়োগের আসলে প্রক্রিয়াটা কীরকম হয়ে থাকে? আসলে লবিস্ট নিয়োগের প্রক্রিয়াটার জন্য বাংলাদেশ সরকারকে ইউএসের ওখানে ফরেন এজেন্ট অ্যাক্ট আর লবিং ডিসক্লোজার অ্যাক্ট, এরকম কিছু অ্যাক্টের আওতায় রেজিস্টার্ড যে কোনো ফার্মের সাথে বাংলাদেশ চুক্তি করে তাদেরকে অনবোর্ড করতে পারে। কিন্তু আসলে ইস্যুটা হলো গিয়ে বাংলাদেশের যে এখনকার যে কনটেক্সটটা, এখনকার যে আমরা পরিস্থিতি দাঁড়িয়ে আছি, ইউএসের টেরিফ, আমাদের হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন ইমিনেন্ট, তো সেই প্রেক্ষাপটে লবিস্ট নিয়োগের প্রক্রিয়াটা এটা খুব জটিল কিছু না। বাংলাদেশ সরকার একটা ফার্মকে আইডেন্টিফাই করে, তাদের স্কোপ অফ ওয়ার্কগুলো ডিফাইন করে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, ডিউরেশন বা ন্যারেটিভ কী হবে, এগুলো ঠিক করে তারা সহজেই করতে পারে। সেক্ষেত্রে এটা আসলে কতটুকু লাভজনক? দিস ইজ এ গুড কোয়েশ্চেন। আমি সেই জায়গাটাতে আসি। বিষয়টা হলো আমরা আমি যদি বলি একটা মানে কাইন্ড অফ স্ট্রেঞ্জ প্যারাডক্স মনে হচ্ছে আমার কাছে। বিষয়টা হলো যে আমরা লবিস্ট কি করবে? লবিস্ট ইউএসএ যারা পলিসি মেকার, কংগ্রেসম্যান, থিঙ্ক ট্যাঙ্ক বা হচ্ছে রেগুলেটর কোনো কোনো ক্ষেত্রে, অথবা হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের সামনে গিয়ে ব্র্যান্ডিং করে বাংলাদেশ অ্যাজ এ স্ট্রং ইকোনমি, স্টেবল, এবং হচ্ছে আমরা মানে হচ্ছে আমাদের মার্কেটটা বা আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা হচ্ছে রেডি তোমাদের জন্য। এইটা একটা দিক। তাহলে এই লবিস্ট হচ্ছে এই ন্যারেটিভটা সেখানে স্থাপন করবে। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি দেখেন যখন ইউএস ট্রাম্প প্রথমেই হচ্ছে শুল্কটা আরোপ করে, তখন প্রবলি ওয়ান অফ দ্য মানে কান্ট্রি যে হচ্ছে সবার আগে ট্রাম্পের সাথে কমিউনিকেট করছিল ভিয়েতনাম। তো লবিস্টের মাধ্যমে আর্লি অ্যাক্সেস, আর্লি ওয়ার্নিং, এনগেজমেন্ট সহ সবগুলো বিষয়ে অনেক বেশি ফেসিলিট করতে পারে। কিন্তু বিষয় হলো যে লবিস্ট যখন মূল কাজটা করবে, যখন সে বাংলাদেশকে ব্র্যান্ডিংটা করবে, তখন হচ্ছে বাংলাদেশকে সে কীভাবে ব্র্যান্ড করবে পজিটিভ ওয়েতে।
তো আমি যদি দুইটা বিষয় বলি আপনাকে, একটা বিষয় হলো যে ইউএসটিআর এর যে এই বছর শুরুতে একটা রিপোর্ট দিয়েছে ফরেন মানে ট্রেড ব্যারিয়ার এরকম একটা রিপোর্ট কি নাম, তো এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে অফিসিয়াল রেফারেন্স ডকুমেন্ট ফর ইউএস, আপনি ব্যুরোক্রেটস বলেন, কংগ্রেসম্যান বলেন, অর এনিওয়ান হু হ্যাজ ইন্টারেস্ট ইন ডুইং বিজনেস উইথ বাংলাদেশ। সো সেই রিপোর্টে বাংলাদেশের জন্য তারা 10 থেকে 12টা মেজার্স আইডেন্টিফাই করেছে, ইনভেস্টমেন্ট ব্যারিয়ার, আমাদের হচ্ছে বাণিজ্য নীতি, তারপর হচ্ছে লেবার রাইটস, সো আরও অনেকগুলো বিষয়। তো এখন আমার লবিস্ট গিয়ে বললো যে আমরা খুব ভালো করছি ইত্যাদি। তখন ইউএসএর সেই বিজনেসম্যান বলি আর হচ্ছে আপনার কংগ্রেসম্যান বলি, তারা হচ্ছে ওই জিনিসটা চেক করবে মিল আছে কিনা। তাহলে যদি দেখে আসলে আমরা কিন্তু আমাদের লবিস্ট ফার্ম যেটা বলছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রেসটা নাই, সেভাবে করতে পারি নাই, তাহলে কিন্তু এটা আমার জন্য পজিটিভ খুব একটা অর্থ হবে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা আমি প্রথমেই বলছিলাম, একটা স্ট্রেঞ্জ প্যারাডক্স, আমরা একদিকে বলছি যে আমরা খুবই স্ট্রং স্টেবল, আমাদের লবিস্ট ফার্ম বলবে, আরেক দিকে আমরা বলতেছি আমরা এলডিসিতে গ্রাজুয়েশনের জন্য আমরা এখন রেডি না। তাহলে জিনিসটা একটা প্যারাডক্স হয়ে গেল না? কারণ আমরা যদি বলি যে আমরা এলডিসিতে গ্রাজুয়েশনের জন্য রেডি না, তার মানে হচ্ছে আমরা ইকোনমিক্যালি আমরা উইক, আমরা ফ্রাজাইল, আমরা এখনও মানে রেডি না। তাহলে দ্য মোমেন্ট বাংলাদেশ অফিসিয়ালি বলবে যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশন এখন হতে চাই না, তখনই হচ্ছে আমাদের ওরা বলবে, আমাদের যারা ফরেন ইনভেস্টর বা বন্ধু বা তারা মনে করবে যে আসলে বাংলাদেশ মানে ইজ নট ইন আ গুড স্টেজ অ্যাজ উই থট। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমার জন্য আসলে একটা বড় ধরনের ইস্যু সমস্যা আমি মনে করি, যে আমাদের লবিস্ট নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফাই করা, আমাদের ন্যারেটিভ কী হবে, আমাদের ব্র্যান্ডিং কী হবে, এবং আমাদের ওভারঅল কান্ট্রির পজিশনটা কী হবে, মানে কিসের জন্য ইউএসের কোম্পানিগুলো বাংলাদেশে আসবে। তো এগুলো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যেমন ধরেন ইউএসের মার্কেটটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট কনজিউমার। সেখানে ভিয়েতনামের এক্সপোর্ট হচ্ছে 137 বিলিয়ন, বাংলাদেশ হচ্ছে মাত্র 8 বিলিয়ন। তার মানে একটা হিউজ স্কোপ আছে। তো এই বিষয়গুলো কাজে লাগাতে হলে আমাদেরকে এই যে বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টা আমার কাছে মানে খুবই সেন্সিটিভ। এখন যদি এই বিষয়টা যে আমি একটু বলি, যেমন আপনার এখন আমাদের বিশেষজ্ঞরা বা অনেকে বলতেছেন যে এলডিসি গ্রাজুয়েশন এই মুহূর্তে আমাদের ঠিক হবে না, কিন্তু এলডিসিতে গ্রাজুয়েশন করা তো আজকে চেয়ে শুরু হয় নাই। সেটা 15 সালে প্রথম বাংলাদেশ 15 থেকে 18 সালের মধ্যে অ্যাসেসমেন্ট হয়, 18 সালে প্রথম বলা হয় বাংলাদেশ রেডি, তারপর হচ্ছে 21 সালে এটা কনফার্ম করা হয় এবং সবাই জানতো 2026 সালের নভেম্বরে আমরা গ্রাজুয়েশন করব। 3টা যে ইন্ডেক্স, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এখানে স্কোরিংটা হচ্ছে গিয়ে 66, বাংলাদেশ হচ্ছে 76-এর মতো। ইকোনমিক ভার্নাবিলিটি ইন্ডেক্স সেখানে 32 হলেই হয়, বাংলাদেশ হচ্ছে অ্যারাউন্ড 27, মানে বাংলাদেশের অবস্থানটা স্ট্রং। হলো জিএনআই, সেখানে তো বাংলাদেশের অবস্থানটা প্রায় ডবল, এটা কেন US ডলার 1233-এর মতো হয়তো, এখন মনে হয় বাংলাদেশের 2300 প্লাস US ডলার। তো সব মিলিয়ে মানে আমি যেটা বলছিলাম যে আমাদের লবিস্ট ফার্ম গিয়ে যে ন্যারেটিভটা সেট করবে সেটা কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি হবে যদি আমরা হচ্ছে এই মুহূর্তে হঠাৎ করে বলি যে আমাদের এলডিসি থেকে গ্রাজুয়েশনের জন্য আমরা রেডি না, তার মানে হচ্ছে আমাদের উইকনেসটা আমরা এক্সপোজ করব সেক্ষেত্রে। এবং বিদেশি যে লবিস্ট ফার্ম নিয়োগের কথা বলা হচ্ছে বা পরামর্শ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দেশের কোনো শঙ্কা আছে কিনা? একটা বিষয় হতে পারে, সেটা হলো শঙ্কা তো অবশ্যই রয়েছে। আপনি ধরেন আমরা ট্রাম্প আমাদেরকে যে পরিমাণ আমাদের সাথে ফাইনাল নেগোসিয়েশন পর শুল্ক আরোপ করা হলো, এখন এটা হয়তো আরও যদি নেগোসিয়েশনটা আমরা করতে পারি এটা হয়তো আর কমতে পারে, কিন্তু যদি আমরা তাদের পক্ষ থেকে যে দুইটা বিষয় প্রাইমারি, একটা হচ্ছে টেরিফ ব্যারিয়ার, সেজন্য বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়েছে, তারা প্রায় মোর দেন 100 পণ্যের শুল্ক কমিয়ে দিয়েছে। কিন্তু নন টেরিফ ব্যারিয়ার যেগুলো ছিল, ট্রাম্প যে লেটারটা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিলেন, সেখানে উনি খুব মানে হাইলাইট করেছেন যে বাংলাদেশের নন টেরিফ ব্যারিয়ার ইজ এ বিগ ইস্যু। তো সেখানে অবশ্যই এটা রিস্কি, কারণ আমি যদি বলি আপনাকে, বাংলাদেশের ইম্পোর্ট প্রসেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনএফিশিয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ এখনও আমাদের যে ইম্পোর্ট পলিসি অর্ডারটা দেখেন বা সে আলোকে খাদ্য কৃষিপণ্য বা পণ্য আমদানির ক্ষেত্রে আমাদেরকে 2বার রেডিও অ্যাক্টিভিটি ম্যান্ডেটরি টেস্ট করতে হয়। ওই যে দেশ থেকে আনে সেই দেশ থেকে একবার, বাংলাদেশে আসার পর একবার। তো এই ধরনের কমপ্লিকেটেড সিস্টেম পৃথিবীর কোথাও নাই। এনবিআরের যে টিআরএসটা করছিল, টাইম রিলিজ স্টাডি, যেটা 2022 সালে, সেখানে বলা হয়েছে আমাদের পণ্য খালাস করতে 11 দিন 6 ঘন্টা 23 বা 33 মিনিট সময় লাগে। এত সময় এটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। তো এটা আমার জন্য একটা ডেফিনেটলি ওয়ার্নিং। আমরা একটা দেশ কতটুকু উন্নত, একটা দেশ ইনভেস্টমেন্ট জন্য ফরেন ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য কতটুকু মানে রেডি, তার একটা বড় ইন্ডিকেটর হচ্ছে তার পোর্ট কতটা ইফিসিয়েন্ট। মানে হাউ ইফিসিয়েন্টলি ইউ ক্যান হ্যান্ডেল পোর্ট, ইউ ক্যান ক্লিয়ার গুড, রিলিজ গুড, সেই জায়গাটাতে আমাদের আসলে বড় ধরনের ইস্যু রয়েছে। তো আমি যদি স্পেসিফিক অ্যান্সার করি আপনার কোশ্চেনের, আমরা যদি টেরিফ ব্যারিয়ারগুলো আমরা অ্যাড্রেস করতেছি, এটা তো সময় সাপেক্ষ, কারণ এখানে ট্রেড ব্যালেন্সটা হলো গিয়ে অনেক বেশি। আমরা এক্সপোর্ট করি হচ্ছে ইউএসএ 8 বিলিয়ন, ইউএস আমাদের এখানে এক্সপোর্ট করে মাত্র 2 বিলিয়ন। তো গ্যাপটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এর পাশাপাশি নন টেরিফ ব্যারিয়ার যেগুলো, যারা
খুবই মানে স্পেসিফিকলি তারা হাইলাইট করেছে। সেক্ষেত্রে এইসব বিষয়গুলো মাথায় রেখেই আসলে লবিস্ট নিয়োগ অফকোর্স, এবং লবিস্ট নিয়োগ করার সময় আপনি বলতে পারেন যে আমাদের যে প্রবলেমগুলো, যে ইস্যুগুলো আছে, যেটা ইউএসটিআর রিপোর্টে আছে 10-12টা ইস্যু। তা শুধু সেই সাথে যদি যোগ করি যে রাজনৈতিক যে বিষয়, সেটা আসলে কতটা সামনে আসে? তো এখানে আমি প্রথমে আমরা ইকোনমির কথা বলি, তারপর রাজনীতির বিষয়টা আসছি। তো বিষয়টা হলো আমরা যদি ধরেন আমাদের লবিস্ট ফার্ম প্রথমে যদি নিয়োগ করার আগে আমরা যদি যে বিষয়গুলো ইউএসটিআর আমাদেরকে তারা আমাদের সামনে উপস্থাপন করছে সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই বিষয়ে 12টা বিষয় ইউএস গভর্নমেন্ট বা ইউএসটিআর আমাদেরকে বলেছে, আমরা সেগুলোর জন্য এই 8 মাসে এই মেজার্স নিয়েছি, আমরা আগামী 1 বছর বা 6 মাসে করবে টাইম বাউন্ড আমার প্ল্যানটা। তো সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে দেন লবিস্ট হচ্ছে ইফেক্টিভলি ওয়ার্ক করতে পারবে। আর পলিটিক্যাল বিষয়টা আসলে এটা তো মানে এটা বলাটা খুব ডিফিকাল্ট, আসলে কোন দিকে তারা চিন্তা করছে, তাদের স্টেট বা আদার ফাংশনারিজগুলো এগুলো আসলে ইম্প্যাক্ট করতে পারে, বাট সেটা আসলে এই ওভারঅল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের রিলেটেড সাথে হচ্ছে হয়তো সরাসরি কানেক্টেড না, ডিফারেন্ট ওয়েতে কানেক্ট হতে পারে। খালিদ, এই সময়ের বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করে দেন, থ্যাংক ইউ সো মাচ। দেখছিলাম বিস্তারিত। 2022 সাল পর্যন্ত এক যুগে ব্যাপকভাবে দারিদ্র্য হ্রাস করেছে বাংলাদেশ। তবে যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় 6,20,00,000 মানুষ। এমন তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে। এই অবস্থায় দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে কর্মসংস্থান তৈরি, প্রবাসী আয় ও কৃষি খাতে জোর দেওয়ার পাশাপাশি বৈষম্য দূর করার পরামর্শ বিশেষজ্ঞদের। 2010 থেকে 2022 এক যুগে ব্যাপকভাবে দারিদ্র্য কমেছে বাংলাদেশে। এ সময়ে দারিদ্র্যের হার 37.1% থেকে নেমেছে 18.7%। অর্ধেকের বেশি কমেছে অতি দারিদ্র্যের হার। 2025-এর শেষের দিকে এসে এমন সুখবর দিয়ে বিশ্বব্যাংক আশঙ্কার কথা জানিয়েছে আবারও বাড়তে পারে দারিদ্র্যের হার। দেশের প্রায় 6,20,00,000 মানুষ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যে কোনো বিপর্যয়ে আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা মোট জনসংখ্যার 1/3। মঙ্গলবার বিকেলে রাজধানীর এক হোটেলে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন 2025 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। বহু বছর ধরে বাংলাদেশ দারিদ্র্য হ্রাসের সাফল্যের জন্য পরিচিত, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপট, জলবায়ু ঝুঁকি সহ নানা কারণে বাংলাদেশে 2025 সালে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে হতে পারে 21.2%। এ সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার শঙ্কা দূর করতে কর্মসংস্থান বৃদ্ধি ও কৃষি খাতে জোর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। দারিদ্রতা দূর করতে সমস্যার মূলে যেতে হবে, বিকেন্দ্রীকরণ ও কৃষি খাতে জোর দিতে হবে। শুধু সংস্কারের কথা বললে হবে না, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় সবার আগে ভাবতে হবে সংস্কার হবে কিভাবে। সামাজিক খাতে সরকার ব্যয় বাড়িয়েছে, তবে উপকারভোগী নির্বাচনে দুর্বলতা রয়েছে উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে, সবচেয়ে দরিদ্র 20% পরিবারের কেবল অর্ধেক সামাজিক সহায়তা পায়। তাই সাম্যতা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। নারীরা কর্মক্ষেত্র থেকে কেন হারিয়ে যাচ্ছে? বৈষম্য দূর করতে নারীদের ক্ষমতায়নে জোর দিতে হবে। নীতি নির্ধারকদের বড় ভূমিকা রাখতে হবে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা ও বৈষম্য দূর করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের হবে। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে 2025 সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে দেশের 1,30,00,000 মানুষ। জিনাতা রাজস্ওয়া, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের দিনই অচল অবস্থায় অনলাইনে মেট্রো কার্ড রিচার্জের ওয়েবসাইট। অনলাইনে রিচার্জ করা গেলেও সক্রিয় করতে হবে সশরীরে এভিএম মেশিনে পাঞ্চ করে। সেখানে আগের মতো দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন অনেকেই। তবে জটিলতা কাটিয়ে উঠলে নতুন এই সেবাটি সময় বাঁচবে বলে প্রত্যাশা যাত্রীদের। চালু হলো মেট্রো রেল কার্ডের অনলাইন রিচার্জ সেবা, অর্থাৎ ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাস কার্ডে। পরবর্তীতে রিচার্জটিকে সক্রিয় করে নিতে হবে এই এভিএম মেশিনে পাঞ্চ করার মাধ্যমে। সময় বাঁচাতে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তব চিত্রে দেখা মিলেছে কিছু প্রতিবন্ধকতার।
বারবার চেষ্টা করেও অনলাইনে রিচার্জের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর দেওয়া ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এই যাত্রী। অবশেষে হাল ছেড়ে দিয়ে জানালেন হতাশার কথা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে, যেহেতু আমি এক্সট্রা চার্জ দিচ্ছি, দেওয়ার পরে আবার এই জায়গায় এখন হয়তো সবাই জানে না, বাট জানার পরে এই জায়গায় লাইন হবে, জিনিসটা সেমই হলো। অ্যাডেড ভ্যালু মেশিন বা এভিএম এ পাঞ্চ করা নিয়ে দীর্ঘ লাইনের ভোগান্তির আশঙ্কা করছেন আরও অনেকেই। তার টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটাই পাস না করতেছি। তাই এক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে একটা লাইনের বিষয় আছে, সেক্ষেত্রেও একটু ভোগান্তি হচ্ছে। আশা করতেছে কর্তৃপক্ষ এটা বিবেচনার দৃষ্টিতে দেখুক। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, কারিগরি কারণেই এভিএম মেশিনে পাঞ্চ করে সক্রিয় করতে হবে রিচার্জ। ওয়েবসাইটের অচল অবস্থার কথা জিজ্ঞেস করলে জানান, সার্ভারের ধারণ ক্ষমতার বেশি ব্যবহারকারী হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তিনি। র্যাপিড পাসের যে ফেলিকা চিপস আছে, এটার সাথে কম্পেটিবল হচ্ছে এই মেশিনটা। এটাতে টাচ না করে এটাতে ওভারলুক করে যাওয়ার কোনো উপায় নাই। একটা সাইড আপনার ইউজ হয় নাই, হয়তো তার ক্যাপাসিটি হয়তো 2500, তো এটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি হিট হবে। যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়েগুলো অংশগ্রহণ করবে তত এটাকে একটু জটিল হবে। তবে কারিগরি জটিলতা ছাপিয়ে সেবাটি চালু হওয়ায় আনন্দিত মেট্রো রেল যাত্রীরা। সব ঠিকঠাক থাকলে ভোগান্তি কমবে এমনটাই আশা তাদের। এটা আমার জন্য ভালো। আমি বিকাশ থেকে আমি রিচার্জ করলাম, আইসা পাঞ্চ করা ব্যাপার না, পাঞ্চ করলাম, অসুবিধা কি? লাইন সব জায়গায় থাকে, তারপরেও আমার মনে হচ্ছে যে ওইখান থেকে এখানে লাইন একটু কম হবে। ডাবল এন্ট্রির জন্য একটা ঝামেলা হয়, এখান থেকে যদি এন্ট্রি করে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, তো এটার টাইম বেড়ে যায়। 25শে নভেম্বর শুরু হওয়া এই সেবাটির মাধ্যমে অনলাইনে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ 5 ক্যাটাগরিতে 15টি পদক ও অর্থ পুরস্কার দেওয়া হয়। 2 ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদযাপিত হবে প্রাণী সম্পদ সপ্তাহ। এদিকে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় চলছে প্রদর্শনী মেলা। বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মুরগি, পাখি, বিড়াল সহ বসেছে স্টল। এই মুহূর্তে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রাণী নিয়ে কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় কিন্তু 30টি স্টল অংশ নিয়েছে। আমরা যদি বলি যে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে প্রান্তিক যে খামারিরা, তারা কিন্তু তাদের যে উন্নত প্রযুক্তির গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন প্রাণী নিয়ে কিন্তু তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। আজকে এই মেলায় কিন্তু আমরা দেখেছি যে মূল স্লোগান যেটি, যে দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। পাশাপাশি আরেকটি স্লোগান রাখা হয়েছে, আমি সেই শক্তি, আমি সেই মুক্তি। আসলে এই স্লোগানগুলো নিয়েই কিন্তু এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় আমরা দেখেছি যে বিভিন্ন খামারিরা কি করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশীয় যে জাত, সেই জাতের উন্নয়ন ঘটিয়ে কি করে আধুনিক প্রযুক্তিতে আনা যায়, সেই প্রযুক্তি নিয়েই কিন্তু এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা যেটি বলছেন যে দেশীয় জাত দিয়েই কিন্তু খামারিরা তাদের খামার শুরু করেন বা খামার পরিচালনা করেন, কিন্তু সেই দেশীয় জাতিকে কিভাবে উন্নত জাতে রূপান্তরিত করা যায়, করে যে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো যায় এবং প্রাণী সম্পদের উন্নতি করা যায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা এই মেলার আয়োজন করেছেন, যাতে প্রান্তিক যে খামারিরা তারা এসে দেখে যে দেশীয় জাতকে কিভাবে উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে কি করে প্রাণী সম্পদের ঘাটতি নিরসন করা যায় এবং যে মাংস এবং যে দুধের চাহিদা সেটি কিন্তু নিরসন করা যায়। তা আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু খামারিরা তাদের যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশীয় জাতের
মধ্যে কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তার উন্নয়ন ঘটানো যায় সে লক্ষ্য নিয়ে কিন্তু তারা এসেছেন। এবং প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছে যে এই দেশীয় জাত উন্নয়ন ঘটিয়ে এবং খামারিদেরকে উৎসাহিত করতে কিন্তু তাদের দিনব্যাপী এই মেলার আয়োজন। এই মেলাকে ঘিরে কিন্তু খামারিদের মধ্যে একটি উৎসাহ কাজ করছে। এই ছিল গাইবান্ধার প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে মেলা থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। চড়া রাজধানীর মশলার বাজার। দারুচিনি, এলাচ, লবঙ্গের দাম বছর ব্যবধানে বেড়েছে ৩৫% পর্যন্ত। এমন তথ্যই মিলেছে সরকারি বিপণন সংস্থা টিসিবির পরিসংখ্যানে। তবে কমতির দিকে রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। মশলার বাজার এক মাস ধরে বেশিরভাগের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে বছর ব্যবধানে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য, চলতি মাসে 1 কেজি দারুচিনি বিক্রি হয়েছে 480 থেকে 600 টাকায়। এক মাসে এ দর অপরিবর্তিত থাকলেও বছর ব্যবধানে বেড়েছে প্রায় 3%। ঊর্ধ্বমুখী এলাচের দাম এক বছর আগে ৩৪০০ থেকে ৪২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮০০ থেকে ৫৫০০ টাকায়। আর বছর ব্যবধানে ১.২% দাম বেড়ে লবঙ্গ বিক্রি হচ্ছে ১৩৫০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। তবে মশলার বাজারে মাসের হিসেবে স্থিতিশীল রয়েছে জিরার দাম। বর্তমানে কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭৫০ টাকায়। এক বছরে এই পণ্যের দাম কমেছে প্রায় ৫.৫% বেশি। চলতি মাসে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পেঁয়াজের দাম বৃদ্ধি। এক মাসে ৪৬% বেশি বেড়ে মশলা জাতীয় এই পণ্যের দাম ঠেকেছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে গেল বছরের একই সময়ের তুলনায় দাম ১০% বেশি কম। কমতির দিকে দেশি রসুনের দাম এক মাসে ৮.৩৩% আর বছরে প্রায় ৫৯% দাম কমে বর্তমানে এই পণ্য বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়। এদিকে এক বছর আগে দেশি আদা ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে ১৪০ থেকে ১৮০ টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র সপ্তাহখানেক পর শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। এর আগে পাবনার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজতলা তৈরির কাজ। কৃষি বিভাগ বলছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে পেঁয়াজের দাম বৃদ্ধির শঙ্কা নেই। সবুজ মোল্লার রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনের সমৃদ্ধ জেলা পাবনা। জেলার মধ্যে সদর, সুজানগর, সাঁথিয়া ও ঈশ্বরদীতে সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়ে থাকে। তবে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল আধ্যুষিত এলাকা। বিলের পানি নেমে যাওয়ায় চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন পেঁয়াজের বীজতলা তৈরিতে। কেউ জমি চাষ দিচ্ছেন, কেউ সেচ ও বীজ ছিটানোর কাজ করছেন। কৃষকরা জানান ৪৫ দিনে বীজ থেকে চারা হলে তা লাগানো হবে জমিতে। পরে সেই চারা থেকে ৩ মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। তবে বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর দাম বৃদ্ধির পাশাপাশি আমদানি হলে সঠিক দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ১ বিঘাতে মনে করেন দানা দেওয়া যায় ৮ থেকে ১০ কেজি। ১০ কেজি ছাই দানা দিলে পরে মনে করেন ১০০ বস্তা ছাই লাগে। আর ১০০ বস্তা ছাইয়ের দাম মনে করেন যে ১৫০ টাকা বস্তা, তাহলে মনে করেন ১৫,০০০ টাকার ছাই লাগে আর কি। দানার তো দাম বিভিন্ন রকম, এটা আছে মনে করেন ১৫,০০০ টাকা কেজি, ১৫,৫০০ টাকা কেজি। সারের দাম বেশি, লেবারের দাম বেশি। আমরা যারা আগে ৫ বিঘা আবাদ করতাম তারা এখন ৩ বিঘা আবাদ করে 2 বিঘা ছেড়ে দিচ্ছি। এভাবে আমাদের একটু সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখা যাচ্ছে যে পেঁয়াজের অল ওভার খরচটা আপনার বৃদ্ধি পাবে। বৃদ্ধি পালে কৃষক যদি সিজনের দাম বৃদ্ধি বেশি না পায় তখন তাদের অনেক লস হবে। লস হলে তো পরবর্তী বছরে তারা করতে ইচ্ছুক থাকবে না। কৃষি বিভাগ বলছে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে আগামীতে পেঁয়াজের দাম বৃদ্ধির সম্ভাবনা নেই। মুড়িকাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। চলতি বছর জেলায় পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ৫৩,৭৫০ হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৯ লাখ মেট্রিক টন। সবুজ মোল্লা। দেশের বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ইন ফ্লাইট সাময়িকী ব্লু স্কাই নবায়ন করবে এনএক্স কমিউনিকেশনস। পাশাপাশি ইউএস বাংলার এয়ারলাইন্সের সাময়িকীর কন্টেন্ট
সৃজনশীল দিক নির্দেশনা, বিজ্ঞাপন ব্যবস্থাপনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। অ্যানেক্স কমিউনিকেশনসের পরিচালক শরীফ সাব্বির এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে নিয়ে এলিট গ্রাহকদের জন্য সুখবর দিল রবি। লাইফস্টাইল, ট্রাভেল, হসপিটালিটি, হেলথ কেয়ার, ফ্যাশন সহ বিভিন্ন ক্যাটাগরিতে 34টি প্রতিষ্ঠানের সেবা ও পণ্যে 50% পর্যন্ত ছাড় ও সুবিধা পাবেন গ্রাহকরা। রবি এলিট সুপার ফেস্ট উপলক্ষে আগামী 2 সপ্তাহ সুবিধা পাবেন গ্রাহকরা। শীত সামনে রেখে অনেকেই পরিকল্পনা করছেন ঘুরতে যাওয়ার, কেউ আবার নজর দিচ্ছেন ফ্যাশন ও হেলথ কেয়ারে, কিংবা বছর জুড়েই যাদের আগ্রহে থাকে লাইফস্টাইল, তাদের জন্য এবার সুখবর নিয়ে এলো রবি আজিয়াটা। এই কাস্টমারদের দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে সঙ্গে নিয়ে রবি আয়োজন করেছে রবি এলিট সুপারফেস্ট 2025। মোবাইল অপারেটরটির এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরও উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। মঙ্গলবার রাজধানী গুলশানে রবি কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, এবারের সুপারফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথ কেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড়সহ দেওয়া হচ্ছে নানা বিশেষ অফার। আগামী 2 সপ্তাহ রবির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে। আমাদের কাস্টমারদের যা প্রয়োজন, তাদের সেই প্রয়োজনটুকু মেটানোর জন্য বিভিন্ন রকম যে অফারগুলো আছে, সেই অফারগুলো তারা যেন অ্যাভেল করতে পারে। আমরা সারা বছর ধরে সেই চেষ্টাটা করছি, আমাদের কাস্টমাররা যেন টেলিকমের বাইরে এই সুযোগগুলো পায়। এলিট প্রোগ্রাম উইল বি দ্য বেস্ট পার্টনার্স ইভেন্ট ফর 6 কোটি না, অ্যাক্রস বাংলাদেশের 17.5 কোটি মানুষের জন্য হবে। আমরা ওইভাবে এগোতে চাই। আমরা যে সুপার ফেস্ট করছি উইথ অল অফ ইউ, দিস ইজ দ্য বিগেস্ট কংগ্রিগেশন অফ পার্টনার্স ইন ওয়ান প্লেস। সো উই আর ক্রিয়েটিং এ প্ল্যাটফর্ম ওয়ার highest number of loyalty partners come and join us together to serve the customers. অনুষ্ঠানে সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। এছাড়া আগামী দিনে গ্রাহকদের জন্য আরও বড় পরিসরে ছাড় ও সুবিধা দেওয়ার ঘোষণা দেয় রবি আজিয়াটা পিএলসি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ সংকট দেখা দিতে পারে মার্কিন কৃষি বিভাগে, এমন পূর্বাভাসে বিশ্ব বাজারে বাড়ছে চালের দাম। তবে পর্যাপ্ত মজুদ থাকায় দাম কমেছে গমের। এদিকে চিনির দর বাড়লেও কমেছে কফির দাম। বিশ্ববাজারে বাড়ছে চালের দাম। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের করা বৈশ্বিক কৃষি পণ্যের সরবরাহ চাহিদা বিষয়ক প্রতিবেদনে আগামী অর্থ বছরে দানাদার এই খাদ্যপণ্য সরবরাহ সংকটে পড়তে পারে এমন পূর্বাভাসকে সামনে আনছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্স। প্রতিষ্ঠানটির তথ্য, বুধবার সকালে প্রতি 100 ওয়েট বা 45 কেজি 360 গ্রাম চাল বিশ্ববাজারে কেনাবেচা হয়েছে $10.21। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 1% কিছুটা বেশি। মার্কিন কৃষি বিভাগের পূর্বাভাসেই বিশ্ববাজারে কমছে গমের দাম। পর্যাপ্ত মজুদ থাকায় এই খাদ্যপণ্যের দাম সপ্তাহ ব্যবধানে 2.18% কমে 1 বুশেল বা 27 কেজি 200 গ্রাম বিক্রি হয়েছে $5.25। তবে 1 মাস ধরে আলুর দাম বিশ্ববাজারে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দ্য ট্রেডিং ইকোনমিক্স। এদিকে চিনির দাম সপ্তাহ ব্যবধানে 1.36% বেড়ে প্রতি পাউন্ড বিক্রি হয়েছে 15 সেন্টে। দামের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য গেল 17 নভেম্বর ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের দেয়া সরবরাহ সংকটের হিসাবকে দায়ী করা হচ্ছে। তবে খানিকটা কমেছে কফির দাম। সপ্তাহ ব্যবধানে সামান্য কমে প্রতি পাউন্ড কফি বুধবার সকালে বিশ্ববাজারে বেচাকেনা হয়েছে $4.15। দেখছেন এ সময়ের বাণিজ্য। ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় পরিবর্তন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ফ্যামিলি ভিসার ক্ষেত্রে স্বামী স্ত্রী কিংবা সন্তান ছাড়া বৃদ্ধ বাবা মাকে ইতালিতে আনা যাবে না বলে আইন অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের খবরে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা তাদের স্বামী, স্ত্রী, পুত্র কন্যার পাশাপাশি বাবা মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন।
ডানপন্থী রাজনৈতিক দল লেগা নর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি 131-75 ভোটে পাশ হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নুলা ওস্তা ইস্যু করার সময়সীমা 90 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিম্নকক্ষে যে আইনটি পাশ হয়েছে এটি আমাদের প্রবাসীদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ এটি যদি চূড়ান্ত হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে ইতালিতে আনতে পারবো না। বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আমরা নিয়ে আসার জন্য চাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে আনা যাবে না। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের জন্য দুঃখজনক। এই আইনটা প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বাবা মাকে আনতে পারবো না, এটা হয় না। আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, ট্যাক্স দেই। এছাড়া 2028 সাল পর্যন্ত 10,000 বিদেশি কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে, যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আইনটি কার্যকর হবে। সময় সংবাদ, ইতালি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে সড়কে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরে 3 প্রবেশ পথে অবরোধ করে বিক্ষোভ। মালবাহী লরির দীর্ঘ জট। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। উদ্বোধনের দিনই অচল মেট্রো কার্ডের অনলাইন রিসার্চ সাইট ইভিএম পাঞ্চে ব্যর্থতায় ভোগান্তির শঙ্কা যাত্রীদের। জটিলতা কাটলে সময় বাঁচার আশা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে লবিস্ট ফার্ম নিয়োগের তাগিদ। সমন্বিত উদ্যোগে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। এ ছিল এ সময়ের বাণিজ্যের